কর্ণফুলী সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনোয়ারা বেগম, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের আরও একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছো, সাথে পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করে তুলছো স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে। আমারও প্রত্যাশা তাই। আরেকটা বিষয় এখন তোমরা সবাই খেয়াল রাখবে, সেটা হচ্ছে এখন বর্ষার সময় ডেঙ্গুর কিন্তু প্রাদুর্ভাব অনেক বেশি। তোমরা মশা থেকে কিন্তু বেঁচে চলবে এবং নিজেদেরকে সবসময় আত্মরক্ষা করে চলার চেষ্টা করবে। নিজেরা সবসময় নিজেদেরকে আত্মরক্ষা করে চলার চেষ্টা করবে মশা থেকে। আচ্ছা, এখন আসো ম্যাডাম, আজ তোমাদের অনলাইন ক্লাসে চলে যাই। ম্যাডাম আজ তোমাদের পাঠ্য বই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৩য় অধ্যায় থেকে পাঠদান করব, অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞান থেকে। গত ক্লাসে ম্যাডাম তোমাদের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব পড়িয়েছিলাম গত ক্লাসগুলোতে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নব্য প্রস্তর যুগ, যাকে আমরা ইংরেজিতে নিওথিসিস এজ বলে জানি। অর্থাৎ নব্য প্রস্তর যুগের আরও একটি ইংরেজি নাম হলো নিউ স্টোন এজ। অর্থাৎ প্রস্তর যুগের শেষ ধাপটি হচ্ছে নব্য প্রস্তর যুগ। অর্থাৎ প্রস্তর যুগ আমরা যে পড়েছি প্রাচীন প্রস্তর যুগ, সেই প্রাচীন প্রস্তর যুগের শেষ ধাপটাই কিন্তু হচ্ছে নব্য প্রস্তর যুগ। দেখো, আমরা যে আগে পড়েছিলাম অর্থাৎ পূর্ববর্তী পাঠে আমরা পুরাতন প্রস্তর যুগের কি জেনেছিলাম? খাদ্য সংগ্রহকারী মানুষ কি করেছিল, যেসব সংকটে পড়েছিল সেই সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব মানুষ কিভাবে যুগান্তকারী বিপ্লব সাধনের মাধ্যমে সংকটের হাত থেকে চিরকালের জন্য নিজেদেরকে মুক্ত করেছিল। সেই বিপ্লবটি হচ্ছে কৃষির আবিষ্কার। অর্থাৎ কৃষির আবিষ্কারের ফলেই মানুষ কিন্তু একটা যুগান্তকারী সফলতা নিয়ে এসেছিল নিজেদের জীবনে। আর সেই সময়টাই হচ্ছে তোমার নব্য প্রস্তর যুগ। এই কৃষি আবিষ্কারের মধ্যে দিয়ে শুরু হয় কি নব্য প্রস্তর যুগ বা নবপরীয় যুগ। এই যুগের প্রধান আবিষ্কার হচ্ছে পশুপালন ও কৃষিকাজ। এই যুগের প্রধান কি আবিষ্কার হচ্ছে? পশুপালন এবং কৃষিকাজ। এই কৃষির সাহায্যে মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হলো, অর্থাৎ খাদ্য উৎপাদন করতে শিখলো এই কৃষিকাজের সাহায্যে। পুরুষরা যখন শিকার করতে যেত, মেয়েরা তখন কি করত? ফলমূল ও ঘাসের বিচি সংগ্রহ করত এবং বীজ রোপণ করে বুনো ঘাসের চারা করতে শিখেছিল। এই বুনো ঘাসই হচ্ছে আজকে গম, যব প্রভৃতি। মানুষ কি করলো? ধীরে ধীরে ধান চাষও আয়ত্ত করতে শিখলো এই নব্য প্রস্তর যুগে। বিজ্ঞানীরা একমত যে মেয়েরাই কৃষিকাজ আবিষ্কার করেছিল। এই যুগের মানুষ কৃষি আবিষ্কারের সাথে সাথে পশুপালনের কৌশলও আয়ত্ত করেছিল। বিজ্ঞানীরা মনে করেন মেয়েরাই কৃষিকাজ আবিষ্কার করেছিল। আবার এই যুগে দেখো, মানুষ কৃষি আবিষ্কারের সাথে সাথে কৃষিকাজ করার সাথে সাথে পশুপালনের যে কৌশল, সেটাও কিন্তু মানুষ আয়ত্ত করেছিল। যেসব জায়গায় শিকারের উপর নির্ভর করা ক্রমেই কঠিন হয়ে ওঠে, সেই সব অঞ্চলেই সম্ভবত কৃষির আবিষ্কার হয়েছিল। অর্থাৎ শিকারের উপরে নির্ভর করা ক্রমেই কঠিন হয়ে গিয়েছিল, অর্থাৎ শিকার করা যেত না যে এলাকায়, সেই এলাকায় কিন্তু কৃষির আবিষ্কার হয়েছে। আচ্ছা, এখানে দেখো, আমরা আগেই বলেছি প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্য প্রস্তর যুগ। আর এই নব্য প্রস্তর যুগের সময়কাল কিন্তু আমরা সঠিকভাবে নির্ধারণ করতে আজ অবধি আমাদের পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ নির্ধারণ করা আজ অবধি আমরা জানতে পারিনি। তবে ধারণা করা হয়
প্রাচীন প্রস্তর যুগের সমাপ্তির পর 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রস্তর যুগের সূচনা হয়। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের সমাপ্তির পর 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রস্তর যুগের সূচনা হয় এবং তা খ্রিস্টপূর্ব 7,000 থেকে 6,000 অব্দ পর্যন্ত কি হয়, স্থায়ী হয়। তারপর থেকেই শুরু হয় নব্যপ্রস্তর যুগের সূচনা। এই সময়কালের পর থেকে কি হয়, শুরু হয় নব্যপ্রস্তর যুগের সূচনা। দেখো, অস্ট্রেলিয়ান নৃবিজ্ঞানী ডি.ভি. গর্ডন চাইল্ড এই যুগকে তথা নব্যপ্রস্তর যুগকে নবপলীয় যুগ বলে আখ্যায়িত করেন। তবে নব্যপ্রস্তর যুগ পৃথিবীর সব জায়গায় একই সাথে, কিন্তু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে নব্যপ্রস্তর যুগ পৃথিবীর সব জায়গায় কিন্তু একই সাথে শুরু বা শেষ হয় নাই। কোনো কোনো প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন বিভিন্ন জায়গায় খ্রিস্টপূর্ব 6,000 থেকে 5,000 অব্দ পর্যন্ত নব্যপ্রস্তর যুগের শুরু হয়নি। আবার এর কারণে আমরা বলতে পারি সমাজ ও সভ্যতার ইতিহাস নব্যপ্রস্তর যুগেরটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কখনো কোথাও দেরিতে আরম্ভ হয়েছে, কোথাও আবার দেরিতে শেষ হয়েছে, আবার কোথাও আগে আরম্ভ হয়েছে, আবার কোথাও পরে আরম্ভ হয়েছে। এটা কিন্তু প্রত্নতত্ত্ববিদদের ধারণা। এই হচ্ছে তোমার নব্যপ্রস্তর যুগের ধারণা সম্পর্কে, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আমরা জানলাম। এই যুগে কিন্তু আবার আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মানুষ প্রথমত ব্যবসা বাণিজ্য বিনিময় প্রথারও প্রচলন ঘটিয়েছিল এই যুগে। কেমন, এই বিষয়টা তোমরা মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এই যুগের মানুষ প্রথম ব্যবসা বাণিজ্য এবং বিনিময় প্রথার প্রচলন করেছিল। অর্থাৎ বিনিময় প্রথা তো তোমরা জানো, অর্থাৎ তোমার টাকার বিনিময় তা কিন্তু না, জিনিস দিয়ে জিনিসের বিনিময়। কেমন, যেমন ধরো তুমি একটা বস্ত্র দিলা অথবা একটা হাড়ি দিলা, মৃৎশিল্পে একটা হাড়ি দিলা, তোমাকে 1 কেজি ধান দিল অথবা চাল দিল, এরকম বিনিময় মূল্যটা তখনও নির্ধারণ হয়নি, কিন্তু বিনিময় প্রথার প্রচলন তখন হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন দেখো সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব। যেমন আমরা প্রাচীন প্রস্তর যুগের প্রভাবটা পড়েছিলাম, তেমনি নব্যপ্রস্তর যুগের প্রভাব ও সাফল্য সমূহ আমরা একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো, নব্যপ্রস্তর যুগে আমরা কৃষির সূত্রপাত দেখতে পাই। কেমন, কৃষিকাজের সূত্রপাত আমরা দেখতে পাই। এখানে দেখো, কৃষির সূত্রপাতের মধ্যে আমরা কি দেখি, মানুষের জীবনের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি বিপ্লব হচ্ছে কৃষির সূত্রপাত। প্রাচীন প্রস্তর যুগ ও মধ্য প্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্যপ্রস্তর যুগের খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয়েছিল। কি কি হয়েছিল, প্রাচীন প্রস্তর যুগের যে মানুষ এবং মধ্য প্রাচীন প্রস্তর যুগের যে মানুষরা ছিল, তারাই কি হয়েছিল, খাদ্য সংগ্রহকারী মানুষ ছিল তখন, তাই না? আমরা প্রাচীন প্রস্তর যুগে দেখেছি যে মানুষ কি করেছিল, খাদ্য সংগ্রহ করত। সেই মানুষরাই কিন্তু, সেই সংগ্রহকারী মানুষই নব্যপ্রস্তর যুগে এসে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয়ে গিয়েছিল। অর্থাৎ নব্যপ্রস্তরের মানুষেরা শস্যাদি উৎপাদনের পাশাপাশি বিভিন্ন বন্য পশু পাখিকে গৃহপালিত প্রাণীতে পরিণত করেছিল। তবে আমরা একটা বিষয় দেখতে পাই, পশুপালন ও কৃষিকাজের মধ্যে কোনটা আগে করেছিল তা নিয়ে কিন্তু আমাদের মতবিরোধ রয়েছে। অর্থাৎ কোনটা আগে এসেছে সেটা কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারেনি। কারো কারো মতে কৃষিকাজটিও উদ্ভব হয়েছিল পশুপালনের আগে, কিন্তু জার্মান ঐতিহাসিকদের মতে যখন কিছু মানব গোষ্ঠী একদিকে কৃষিকাজ শুরু করেছিল, অন্যদিকে অন্য একটি মানব গোষ্ঠী জীবজন্তুকে পোষ মানিয়েছিল। কিন্তু কোনটি আগে শুরু হয়েছে তা কেউ সঠিকভাবে কি করতে পারে না, বলতে পারে না। অর্থাৎ কৃষির উৎপাদন কখন কোথায় প্রথম শুরু হয়েছে তাও সঠিকভাবে এ পর্যন্ত জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে গম ও বার্লি হয়েছিল প্রাচীনতম কৃষিজাত ফল। গম এবং বার্লি ছিল প্রাচীনতম কৃষিজাত ফসল। মহিলাদের কথা তো আমরা জানি, মহিলারা জ্বালানি ও ফলমূল সংগ্রহ কাজে ব্যস্ত থাকত। কোনো এক সময় ফলমূলের সাথে সংগ্রহ করে আনা বার্লি বা গমের বীজ কোনো এক আর্দ্র জায়গায় পড়ে সেখান থেকে চারা অঙ্কুরিত হয় এবং সম্ভবত ওই চারাগুলো থেকে প্রচুর ফল উৎপাদনের দৃশ্য দেখেই কিন্তু কৌতূহলবশত মহিলারা বাড়ির আশেপাশে কি করে, চারা জন্মানোর ব্যবস্থা করে। এভাবেই কৃষি বিপ্লবের কি হয়, সূত্রপাত ঘটে। কৃষির মধ্যে গম ও বার্লি চাষ আমরা তো জেনেছি আগে প্রাচীনতম। এই দুটি শস্য উচ্চ ফলনশীল, পুষ্টিকর, সহজে সংরক্ষণযোগ্য এবং কম খরচে উৎপাদনযোগ্য। আচ্ছা, এই গেল কৃষির সূত্রপাত। এখন আসো পশুপালনের সূত্রপাত।
মানব সভ্যতার বিকাশে কৃষির মতো আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে পশুপালন। তবে কখন কিভাবে মানুষের মাথায় বন্য পশুকে পোষ মানানোর মাধ্যমে গৃহপালিত পশুতে পরিণত করার পরিকল্পনা এসেছিল তা সঠিকভাবে জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রস্তর যুগে কুকুরকে পোষ মানানো হয়েছিল। কুকুর নিজের প্রয়োজনেই মানুষের সান্নিধ্যে এসেছে, মানুষের সঙ্গী হয়েছে। শিকারীকে কুকুর বিপদ সংকেত দিয়ে মানুষকে সাহায্য করত, এবং আজও তো তাই করে, তাই না? সে শিকারের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকত। এই জন্য মানুষ খুব সহজেই কুকুরকে গ্রহণ করেছিল। তাছাড়া কিন্তু দেখো আবার ছাগল, শুকুর, ভেড়া, মহিষ, গাধা, ঘোড়া ইত্যাদিও মানুষ খুব সহজেই পোষ মানিয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে মেসোপটেমিয়া, মিশর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পশুপালনের সূত্রপাত ঘটে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন মেসোপটেমিয়া, মিশর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পশুপালনের সূত্রপাত ঘটে। তারপর দেখো বাসস্থান নির্মাণে পারদর্শিতা। নব্যপ্রস্তর যুগের মানুষ গুহা বাস ছেড়ে গাছের ডালপালা, পাকল, পল্লব, তৃণ, লতাপাতা ইত্যাদি দিয়ে কুড়ে ঘর তৈরি করতে সক্ষম হয়। বিশেষ করে যখন কৃষিকাজ শুরু হয় তখন মানুষ গৃহ নির্মাণ করতে শিখে। কারণ নব্যপ্রস্তর যুগের মানুষেরা দুই ধরনের বাড়ি তৈরি করতো। কয় ধরনের? দুই ধরনের। প্রথমত মানুষ বড় বড় পাথর মাটির চারিদিকে পুঁতে তার চারিদিকে পাথর বা কাঠের দেয়াল দিয়ে বাড়ি নির্মাণ করত। এই ধরনের বাড়ি হিংস্র জানোয়ার বা অন্যান্য শত্রুর হাত থেকে রক্ষার জন্য উপযোগী ছিল। নব্যপ্রস্তর যুগের বেশিরভাগ বাড়িই ছিল এই ধরনের। আবার দেখো দক্ষিণ আনাতোলিয়া, জর্ডানের জেরিকো, নীলনদ তীরবর্তী গ্রাম ইত্যাদি স্থানে এ ধরনের বাড়ির নিদর্শন আমরা দেখতে পাই। দ্বিতীয়ত এই যুগের মানুষেরা জলের উপরে খুঁটি গেড়ে ঝুলন্ত বাড়িও নির্মাণে পারদর্শিতার স্বাক্ষর রেখেছিল। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড হ্রদের জলের নিচে কাঠের গুঁড়ি পুঁতে তার উপরে কাঠের পাটাতন দিয়ে খুব শৌখিন বাড়ি তারা তৈরি করত। নব্যপ্রস্তর যুগে মধ্য এশিয়ায় ঘরগুলো ছিল ঘাসের চাপড়া ও পরস্পর বিস্তৃত লম্বা গাছ দিয়ে তৈরি। বর্তমানে এই এলাকায় এ ধরনের বাড়িও দেখতে পাওয়া যায়। ইউরোপের কোনো কোনো অঞ্চলে আয়তকার কাঠের বাড়ির নিদর্শনও আমরা দেখতে পাই, যার ছাদগুলো হচ্ছে ত্রিকোণাকৃতির, আর দেওয়ালগুলো ছিল ছোট ছোট গাছের টুকরো দিয়ে তৈরি। এই ছিল তাদের বাড়ির ধরন, অর্থাৎ বাসস্থান নির্মাণে তাদের পারদর্শিতা। তারপরে দেখো হাতিয়ার তৈরির পারদর্শিতা। নব্যপ্রস্তর যুগের মানুষেরা উন্নত মানের হাতিয়ার তৈরিতে পারদর্শী ছিল। আগে দেখো প্রাচীন প্রস্তর যুগে মানুষ ভোতা টোতা যেই তোমার হাতিয়ার তৈরি করেছিল সেগুলা থেকে বের হয়ে আসে উন্নত মানের হাতিয়ার তারা তৈরি করতে পারদর্শী হয়েছিল। অর্থাৎ হাতিয়ার তৈরির বৈপ্লবিক পরিবর্তনের জন্যই এই যুগকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। এই যুগের হাতিয়ারগুলো যথেষ্ট কি ছিল? তীক্ষ্ণ, মসৃণ এবং ধারালো। আবার এই যুগে হাতিয়ারের মধ্যে হাতল লাগানো প্রচলন শুরু হয়েছিল। দেখো মিশর, ইরান, উত্তর ইরান, প্যালেস্টাইন, তুরস্ক, আনাতোলিয়া ইত্যাদি অঞ্চলে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে। ভারত ও পাকিস্তানেরও কিছু কিছু এলাকায় নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের সন্ধান মিলেছে। এই যুগের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে চাকু, কাস্তে, কুঠার, কোদাল, গাইতি, বর্ষা ইত্যাদি, তীর ইত্যাদি। আবার দেখো প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন এই যুগের মানুষেরা বাটালি, সেনি ইত্যাদি ব্যবহার করত। আবার কৃষিকাজে ব্যবহার করত তারা গর্তকারী লাঠি, গাইতি, কোদাল, নিড়ানি ইত্যাদি। লাঙ্গলের ব্যবহারও নব্যপ্রস্তর যুগের শুরু হয়েছিল। তারপর দেখো মৃৎপাত্র। এই গেল হাতিয়ার তৈরি পারদর্শিতা। এখন দেখো তারা মৃৎপাত্র কিভাবে বানিয়েছিল, অর্থাৎ মাটির পাত্র। নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হচ্ছে মৃৎপাত্র। কৃষি ব্যবস্থায় অনিবার্য ফল হচ্ছে মৃৎপাত্র শিল্প। গর্ডন চাইল্ড মনে করেন খাদ্য উৎপাদনের অর্থনৈতিক উত্থানের আগে মৃৎশিল্পের আবিষ্কার হয়েছিল। প্রাথমিক অবস্থায় কাদামাটির তৈরি ছোট ছোট মাটির পাত্র ছিল মাপবিহীন। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন এই কাদামাটির তৈরি ছোট ছোট মাটির পাত্রটা ছিল মাপবিহীন, অর্থাৎ কোনো মাপ ছিল না। এইখানে দেখো চাকা আবিষ্কৃত হওয়ার পর
এটিকে মাটির পাত্র নির্মাণের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ চাকা আবিষ্কৃত হওয়ার পরে এটিকে মাটির পাত্র নির্মাণের কাজে ব্যবহার করা হয়। কিছু লোক মৃৎশিল্পকে পেশা হিসেবে গ্রহণ করে, যেমন ধরো খাদ্য সামগ্রী সংরক্ষণ, রান্না ও পরিবেশনার কাজে নব্যপ্রস্তর যুগে মাটির পাত্র কি করত, ব্যবহার করত। আবার কখনো কখনো কি করত, মাটির পাত্রে বিভিন্ন ধরনের নকশাও অঙ্কন করত সেই সময়। আবার দেখো গ্রাহাম ক্লার্কের মতে নব্যপ্রস্তর যুগে মাটির পাত্রের গঠনের প্রকৃতি, পোড়ানোর ধরন, রং ব্যবহার এবং কারুকার্য একটি নতুন যুগের সূচনা করেছিল। এখন আসো চাকা আবিষ্কার। নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার হচ্ছে চাকা আবিষ্কার। খ্রিস্টপূর্ব 3000 অব্দে এলাম, মেসোপটেমিয়া ও সিরিয়ার খ্রিস্টপূর্ব 25 2500 অব্দে তুরস্ক, খ্রিস্টপূর্ব 2000 অব্দে ক্রিট ও এশিয়ার মাইনরে খ্রিস্টপূর্ব 1600 অব্দে মিশরে চাকার ব্যবহার শুরু হয়। সুদূর অতীতে যে উদ্দেশ্য নিয়ে চাকা আবিষ্কার করা হয়েছিল, আজ অবধি কিন্তু চাকা ব্যবহারের উদ্দেশ্য তাই রয়েছে। নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার কিন্তু চাকা, কিন্তু খ্রিস্টপূর্বগুলো কিন্তু তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে 3000 অব্দে এলাম এবং মেসোপটেমিয়া, সিরিয়ার খ্রিস্টপূর্ব 2500, তারপরে হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 অব্দে ক্রিট, এশিয়া মাইনর এবং খ্রিস্টপূর্ব 1600 অব্দে মিশরে চাকার ব্যবহার শুরু হয়। এই যে অব্দগুলো, এগুলো কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে শিক্ষার্থীবৃন্দ, না হয় কিন্তু তোমাদের মনে থাকবে না, এগুলো খেয়াল করে দেখবে। চাকা আবিষ্কারের ফলে কি হলো? চাকা আবিষ্কারের ফলে সভ্যতার এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হলো। যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে চাকা এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছিল। কেমন? বস্ত্রশিল্পের বিকাশে, যুদ্ধের সনাতন কৌশলের পরিবর্তনের ক্ষেত্রে চাকার ভূমিকা কিন্তু ছিল অপরিসীম। অর্থাৎ চাকা আবিষ্কারের ফলে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধিত হয়েছিল নব্যপ্রস্তর যুগে। তারপর দেখা আগুন জ্বালানো ও ব্যবহারের কৌশল আয়ত্ত করেছিল। আবিষ্কার কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানো এবং ব্যবহারের কলা কৌশল আয়ত্ত করে নব্যপ্রস্তর যুগে। মানুষ কি করলো? এই আগুন আবিষ্কারের ফলে মানুষের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটালো। মানুষ কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে মাংস ঝলসে খাওয়া শুরু করলো। নব্যপ্রস্তর যুগে মৃৎপাত্র তৈরি, খাদ্য সিদ্ধ করা, শীত নিবারণ, বন্য হিংস্র জীবজন্তু তাড়ানো, অস্ত্র তৈরি ইত্যাদি ক্ষেত্রে আগুনের সফল ব্যবহার করতে সক্ষম হয়। তাছাড়া আগুনের ব্যবহারের কারণে মানুষের দৈহিক পরিবর্তন ও জীবনযাত্রার মানও কি করলো? বৃদ্ধি পেতে থাকলো, অর্থাৎ বৃদ্ধি পেতে লাগলো। আচ্ছা, এবার আসো অলংকার, সাজসজ্জা ও কেশবিন্যাস। এখানেও কিন্তু আমরা মানুষ কিন্তু এই প্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে অলংকার ব্যবহার করত এবং সাজসজ্জার দিকেও নজর দিত। নারী পুরুষ উভয় শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত। মেয়েরাও করত, ছেলেরাও করত। তারা কেশ বিন্যাসও করত এবং বড় বড় বিচিত্র আকারের খোপা পরত। নীলনদ এলাকায় নব্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতির দাঁতের অলংকারেরও নিদর্শন পাওয়া গিয়েছিল। আচ্ছা, এখন বয়ন শিল্পের বিকাশ। বয়ন শিল্পের বিকাশে নব্যপ্রস্তর যুগে এটা কিন্তু অপরিসীম ছিল। প্রত্নতত্ত্ববিদদের মতে মিশর ও পশ্চিম এশিয়ান বয়ন শিল্পের নিদর্শন খুঁজে পেয়েছেন। শনের আঁশ পাকিয়ে জোড়া দিয়ে সুতা তৈরি করা হতো। শন আছে না, শন, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের সুতা তৈরির যন্ত্র, চরকা, তাঁত ইত্যাদি আবিষ্কৃত হয়। অর্থাৎ বয়ন শিল্পের বিকাশ আমরা এখানে দেখতে পাই, তাঁত শিল্প আবিষ্কৃত হয়েছে। তারপরে দেখো যাযাবর জীবনের সমাপ্তি। নব্যপ্রস্তর যুগে স্থায়ী বাসস্থান তৈরির মাধ্যমে মানুষের যাযাবর জীবনযাপনের সমাপ্তি ঘটেছিল। এর ফলে কি হয়েছিল? গ্রামের বিকাশ ঘটেছিল। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন জায়গায় গ্রামের উদ্ভব ঘটে। উর্বর ভূমিকে কেন্দ্র করে গ্রামের সৃষ্টি হতো। আবার দেখো গর্ডন চাইল্ডের মতে তরুণদের মধ্যে কেউ কেউ নিজেদের স্ত্রীকে নিয়ে অন্যত্র বাসস্থান গড়ে তুলে নতুন গ্রামের পত্তন করেছিলেন, অর্থাৎ ঘটিয়েছিলেন। তারপরে দেখো বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিরও উদ্ভব হয়েছিল নব্যপ্রস্তর যুগে, তবে তা আধুনিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ন্যায় ছিল না। অর্থাৎ
তখন শিকার, খাদ্য সংগ্রহ ও হিংস্র জীব জানোয়ারের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা দলবদ্ধ হয়ে বসবাস করত। সবার সম্মতিতে একজন দলপতি নির্বাচিত হতো। প্রয়োজন শেষে আবার দলপতি ক্রমশ ক্ষমতা হ্রাস পেত। ধীরে ধীরে মানুষের মধ্যে পেশার বৈচিত্র্য আসতে শুরু করে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হতে থাকে, ফলে স্থায়ী দলপতির প্রয়োজন দেখা দেয়। এইভাবে নব্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে রাজনৈতিক কি হয়, সংগঠন গড়ে তোলার ধারণা জন্ম লাভ করে। তারপরে দেখো বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের সৃষ্টি। নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ আরেকটি বিশেষত্ব হচ্ছে যুদ্ধে পরাজিতদের ভূমিদাসে পরিণত করা হতো। অর্থাৎ যুদ্ধ যারা হেরে যেত তাদেরকে কি করতো, ভূমিদাসে পরিণত করা হতো। পরাজিত সৈনিকদের কৃষি ও পশুপালনের ক্ষেত্রে ব্যবহার করা হতো। অর্থাৎ তাদেরকে সেই সৈনিকদেরকে কৃষি এবং পশুপালনের ক্ষেত্রে ব্যবহার করা হতো। গর্ডন চাইল্ডের মতে তখন মানুষেরা পরাজিত শত্রুকে আগের মতো খাদ্যের জন্য মেরে ফেলার চেয়ে কাজে লাগানো অনেক লাভজনক মনে করে থাকতো। আগে কিন্তু মানুষ মেরে ফেলতো যারা যুদ্ধে পরাজিত হতো, কিন্তু এই সময় অর্থাৎ তোমার সমাজে সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগে কিন্তু মেরে ফেলতো না। সেই সময় কি করতো তারা, যে মেরে ফেলার চাইতে খাদ্য উৎপাদনে লাগিয়ে দিত, সেটাকে তারা অনেক বেশি লাভজনক মনে করত। অর্থাৎ অনেক বেশি লাভজনক মনে করতো। এবং তাছাড়া প্রকৃতির কারণে তারা ভূমিহীন হতো। তাদের নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে খাওয়া পড়ার নিশ্চয়তাও দিয়ে কোনো নির্দিষ্ট জমিতে বসবাসের অনুমতি দেওয়া হতো। এভাবে সমাজে আশ্রিত, আশ্রয়দাতা, প্রভু, ভৃত্য, শাসক, শোষক শ্রেণীসমূহ সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের সৃষ্টি কিভাবে হলো, এভাবেই দেখো। অর্থাৎ এভাবে সমাজে আশ্রিত, আশ্রয়দাতা, প্রভু, ভৃত্য, শাসক, শোষক শ্রেণী সমূহ সৃষ্টি হলো। আবার রাজশক্তি, অভিজাত শ্রেণী, ধর্মগুরু স্বাধীন কৃষকের উৎপাদিত ফসলের ভাগ বসাতো। এভাবে সমাজে ভূমিকর, ধর্মকর, নিরাপত্তা কর নামে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হতে থাকে। তারপরে দেখো আবার স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির বিকাশ। অর্থাৎ প্রত্নতাত্ত্বিকের মতে নব্যপ্রস্তর যুগে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির বিকাশ ঘটে। নব্যপ্রস্তর যুগের এক একটি গ্রাম ছিল এক একটি স্বয়ংসম্পূর্ণ পৃথক ইউনিটের মতো। নিজেদের প্রয়োজন মেটানোর জন্য গ্রামবাসীদের অন্য গ্রামের উপর নির্ভর করতে হতো না। তারা কি করতো, নিজেরাই কি করতো, মানুষের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হতো। নারীরা সন্তান উৎপাদন করতো, লালন পালন করতো, শস্য উৎপাদন করতো, কাপড় বুনতো, মাটির পাত্র তৈরি এবং গৃহস্থালী কাজে ব্যবস্থায় থাকতো। পুরুষেরা কি করতো, অস্ত্র তৈরি করতো, শিকার, পশুপালন, গৃহ নির্মাণ কাজে নিয়োজিত থাকতো। অর্থাৎ সমাজের সদস্য কম থাকার অভাবও কম ছিল। কিন্তু এর একটি নেতিবাচক দিক হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা সমস্যার সমাধান সম্পর্কেও কোনো চিন্তা ভাবনা তখন তাদের মাথায় কি করেছিল, আসেনি। তারপরে দেখো বিনিময় প্রথার উদ্ভব হয়েছিল সেই সময়। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে গ্রামগুলো স্বনির্ভর হলেও কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অন্য গ্রামের উপর নির্ভরশীল থাকতে হতো। সেসব শ্রমিকের পাথরের খনিতে কাজ করত। তারা খনি, খোরার, হাতিয়ার তৈরির উৎপাদন যেমন পশুর হাড়, শিং, কাঠ ইত্যাদির জন্য অন্য গ্রামের শিকারী, কৃষিজীবী ও পশুপালনের উপরে নির্ভর করতে হতো। এভাবে ব্যবসা বাণিজ্য, আদান প্রদান এবং বিনিময় প্রথা কি হয়, মানুষের মধ্যে সৃষ্টি হয় এবং গড়ে তোলে। নব্যপ্রস্তর যুগের বিনিময় প্রথা বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কারিগরি এবং জ্ঞান চিন্তা ভাবনা কি করে, উন্মেষ ঘটায় এবং এগুলো আদান প্রদানও ঘটায়। অর্থাৎ তোমার এইভাবে নব্যপ্রস্তর যুগের মানুষের বিচরণ পশ্চিম এশিয়া থেকে আরম্ভ করে কোথায়, সমস্ত এশিয়া, ভূমধ্যসাগরীয় উপকূল এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। তারপরে দেখো আমরা সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানাও দেখতে পাই। নৌযান, অর্থাৎ সম্পত্তিতে যখন মানুষ স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে তখন কিন্তু মানুষের মধ্যে ঘরবাড়ি সহ বিভিন্ন সম্পদের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং পরিবার এবং বিবাহ প্রথা চালু হওয়ার পর প্রাপ্ত সম্পত্তি পরবর্তী বংশধরের বন্টন করার রীতিও কিন্তু সম্পত্তির ব্যক্তি মালিকানায় রীতিতে চালু হয়ে যায়। আবার দেখুন নৌযান ও পালের ব্যবহার। অর্থাৎ তোমার নব্যপ্রস্তর যুগের আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে নৌযান ও পালের ব্যবহার। তখন মানুষ স্থলপথে মাল টানার জন্য পশু শক্তি আর জলপথে মাল টানার জন্য নৌযান ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়েছিল। ভেলা, ডিঙ্গি, এইসব ছিল তখন। নৌপাল লাগানোর কৌশল আবিষ্কৃত হয়েছিল নব্যপ্রস্তর যুগে। অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 অব্দে
মিশরে প্রথম পালতোলা নৌকার প্রচলন শুরু হয়। ভূমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর ও আরব সাগরে পালতোলা নৌকার চলাচল করে বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা। তারপর দেখো ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে নব্যপ্রস্তর যুগেই ভাষার উদ্ভব ঘটে। বিনিময় প্রথা চালু হওয়ার পর নব্যপ্রস্তর যুগের গ্রামবাসীরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে দূর দূরান্তের খবর সংগ্রহ করত। তাছাড়া নতুন নতুন কৃষি জমি অনুসন্ধানের জন্য পৃথিবীব্যাপী ভাবের আদান প্রদান ঘটতে থাকে। সুতরাং মানুষ অন্যের জ্ঞান অভিজ্ঞতাগুলো মুখের ভাষার মাধ্যমে আয়ত্ত করত। সহজে মনে রাখার জন্য তারা উপযোগী ঝংকার, ছন্দবহুল গাথা, বচন ও গীতির ব্যবহার করত। তারপরে দেখো শিল্পকলার আদান প্রদান। শিল্পকলার ক্ষেত্রে নব্যপ্রস্তর যুগে যথেষ্ট অবদান রয়েছে। অর্থাৎ প্রথম দিকে মৃৎশিল্পগুলো সাদামাটা এবং নকশাবিহীন হলেও নব্যপ্রস্তর যুগের শেষ দিকে এগুলো জীবজন্তুর নকশা, জ্যামিতিক প্রতীক ও রং ব্যবহার করা হয়। সুইজারল্যান্ডের রথ এলাকায় নব্যপ্রস্তর যুগের কিছু মৃৎশিল্পের সন্ধান পাওয়া গেছে, যা তখনকার মানুষের রুচিশীলতার পরিচয় কি করে বহন করে। নব্যপ্রস্তর যুগের মানুষ চিত্রকলা ছিল বাস্তব ও জীবনমুখী। আচ্ছা, তারপরে তারা কি করতো, আর একটা বিষয় করতো, সেটা হলো জাদুবিদ্যা ও ধর্মের উপস্থিত ও উপাসনার কুসংস্কার। অর্থাৎ জাদুবিদ্যাও করতো, ধর্ম কিছু কিছু মানতো, আবার উপাসনাও করতো, আবার কুসংস্কারও মনে করতো। অর্থাৎ মানুষ প্রকৃতির বিভিন্ন কাজে আলাদা আলাদা শক্তি মনে করে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত। অর্থাৎ এই জাদুঘর, ধর্মযাজকগণ ধীরে ধীরে শক্তিশালী এবং সেই সময় শক্তিশালী বিত্তবান শ্রেণীতে পরিণত হতে থাকলো মানুষের কুসংস্কারকে পুঁজি করে। সেই সময় জাদুবিদ্যা ও ধর্মের উপস্থিতি এবং উপাসনার মাধ্যমে। তারপরে মৃতদেহের সৎকার। সেই সময় কিন্তু আরেকটা বিষয় ছিল, নব্যপ্রস্তর যুগের মানুষেরা মৃতদেহের কবর দিত। কবরগুলো সাধারণত ঘরের আশেপাশেই দেওয়া হতো। কখনো সম্পূর্ণ মৃতদেহকে কবর দেওয়া হতো, আবার কখনো মৃতদেহ থেকে মাংস খুলে রেখে শুধু কঙ্কালটিকে কবরে রাখা হতো। মৃতদেহের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য, পানীয়, প্রসাধনী সামগ্রী ইত্যাদি রেখে দেওয়া হতো। সুতরাং আমরা নব্যপ্রস্তর যুগে বিভিন্ন মৌলিক আবিষ্কারের সমৃদ্ধতা দেখতে পাই। কেমন? সুতরাং নব্যপ্রস্তর যুগে বিভিন্ন মৌলিক আবিষ্কারের সমৃদ্ধ দেখতে পাই। এই যুগে কৃষি, পশুপালন, ঘরবাড়ি তৈরি, মৃৎশিল্প, চামড়া, বয়নশিল্প এবং বিভিন্ন ধরনের আবিষ্কার কি করেছিল, সমাজ সভ্যতার বিকাশের ক্ষেত্রে অভাবনীয় তাৎপর্য বহন করে। সুতরাং নব্যপ্রস্তর যুগের মানুষই সভ্যতার সব উপকরণ এবং আয়োজনকে পূর্ণ করেছিল। এই জন্য গর্ডন চাইল্ড কি বলছেন, নব্যপ্রস্তর যুগকে নবপুরীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছিলেন অথবা অভিহিত করেছিলেন। এই গেল তোমাদের নব্যপ্রস্তর যুগের সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের আবিষ্কৃত তথ্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ। আরেকটা বিষয় তোমরা পড়াশোনার সময় খেয়াল রাখবে, ম্যাডাম সবসময় তোমাদেরকে বিষয়টা বলে থাকি, সেটা হচ্ছে যখনই পড়াশোনা তোমরা আমাদের লেকচারটা শুনতে বসবে কিংবা দেখবে, তখনই তোমাদের পাঠ্য বইটা সাথে রাখার চেষ্টা করবে। তাহলে তোমাদের পড়াটা কিংবা লেকচার শোনাটা আরও বেশি ফলপ্রসূ হবে তোমাদের জন্য। সবশেষে ম্যাডাম তোমাদেরকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং যার যার জায়গায় তোমরা অবস্থান করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।